বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প। মালয়েশিয়ায় ৬,২০০ অবৈধ অভিবাসী গ্রেপ্তার। রাশিয়া থেকে ১৫০ S-400 মিসাইল কিনছে ভারত। দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতিতে তারেক রহমানের উত্থানের প্রভাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প। ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে আসার ১ মাসেরও বেশি সময় পর এ ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, আমি ভেনেজুয়েলা সফরে যাচ্ছি। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তার নেতৃত্বেই তেল উত্তোলন ও বিপণনের ক্ষেত্রে দেশটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে আমি 10-এ 10 দেব। ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কিনা এমন এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হ্যাঁ, অবশ্যই, আমরা ইতোমধ্যে তা করেছি। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এই মুহূর্তে তারা খুব ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করছে। ভেনেজুয়েলা তেল সম্পদে খুবই সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA এর তথ্য অনুসারে ভেনেজুয়েলার খনিগুলোতে মজুদ আছে কমপক্ষে ৩০,৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল। বিশ্বের খনিগুলোতে মোট যত তেল মজুদ আছে তার ১/৫ আছে ভেনেজুয়েলায়। দেশটিতে কয়েকটি সোনার খনি আছে এবং সেগুলোতে সোনার মজুদের পরিমাণও অনেক। মালয়েশিয়ায় ৬,২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার। মালয়েশিয়া জুড়ে অবৈধ অভিবাসন ও পারমিট জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সাঁড়াশি অভিযানে ৬,২০০ অবৈধ অভিবাসী এবং ২৩০ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইমিগ্রেশনের উপমহাপরিচালক লোকমান আফেন্দি রামলি জানান, এই সময়ের মধ্যে সারা দেশে মোট ২৭,০০০ বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়েছে। ১ জানুয়ারি থেকে দেশটিতে প্রায় ১,৭০০টি পৃথক অভিযানে এসব তল্লাশি ও গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়। গ্রেফতারদের মধ্যে সর্বাধিক রয়েছে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের নাগরিক। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা বৈধ কাগজপত্র ছাড়া দেশে অবস্থান করছে বা পারমিটের শর্ত ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে অবৈধ কর্মী নিয়োগকারী নিয়োগকর্তারাও আইনের আওতার বাইরে নন। বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে সেলাঙ্গর অঙ্গরাজ্যের কাজাংয়ের সুঙ্গাই লং এলাকায় বাণিজ্যিক কেন্দ্রগুলোতে পরিচালিত অপস সেলেরা অভিযানে আরও ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। সন্ধ্যা ৬টা ৫০ শুরু হওয়া ওই অভিযানে ২২৫ জন বিদেশি এবং ২৩৮ জন স্থানীয় নাগরিককে পরীক্ষা করা হয়। যাচাই বাছাই শেষে আইন লঙ্ঘনের অভিযোগে ৫১ জনকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। রাশিয়া থেকে ১৫০ S-400 মিসাইল কিনছে ভারত। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 প্রযুক্তির ১৫০ শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সম্প্রতি বিশাল অঙ্কের এক সামরিক ক্রয় পরিকল্পনা অনুমোদন করেছে, যার আওতায় এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো কেনা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে রুশ সংবাদমাধ্যম RT এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সামরিক সক্ষমতা বাড়াতে কয়েক ধরনের সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় কমব্যাট ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং উচ্চতায় সক্ষম হাই অল্টিটিউড সুডো স্যাটেলাইট। সামগ্রিক এই সামরিক সরঞ্জাম কেনাকাটার জন্য ভারত প্রাথমিকভাবে প্রায় $৩,৯০০ কোটি বিশাল বাজেট বরাদ্দ করেছে। দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতিতে তারেক রহমানের উত্থানের প্রভাব। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার মাত্র ৭ সপ্তাহের মাথায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায় তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩০০ আসনের জাতীয় সংসদে প্রায় ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার পতনের পর এটিই ছিল দেশের প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনের আগে জানুয়ারির শুরুতে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান তার আগামীর পরিকল্পনা তুলে ধরেন। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিকে পুনর্গঠন এবং সামাজিক বিভাজন দূর করাকেই তিনি তার প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমার প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা, দ্বিতীয়ত আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তৃতীয়ত দেশকে ঐক্যবদ্ধ করা। রাজনৈতিক কর্মসূচি যাই হোক না কেন, জাতীয় ঐক্য ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ক্ষত নিরাময় ও জাতীয় ঐক্য ২০২৪ সালের জুলাই বিপ্লবে প্রায় ১৪০০ মানুষের মৃত্যু এবং গত ১৫ বছরের শাসন আমলে কয়েক হাজার মানুষের গুম হওয়ার ক্ষত এখনও তাজা। শেখ হাসিনার আমলে দলীয়করণ হওয়া আদালত এবং প্রশাসনের মতো প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা তারেক রহমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ।